আজকে ভিডিওতে রায় মার্টিন প্রশ্নচিত্র 2023 সপ্তম শ্রেণী ভূগোল বিষয়ে তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের যে 6 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুনই থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে যেটা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে শরৎকালীন বিষুব বলা হয়, এটা 23শে সেপ্টেম্বর তারিখটিকে। 2 হচ্ছে উত্তর গোলার্ধে বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযানে যান ডিসেম্বর মাসে। 3 হচ্ছে লন্ডনের রয়্যাল গ্রিনিচ শহরে ওপর দিয়ে বিস্তৃত দ্রাঘিমার মান 0 ডিগ্রি। 4 হচ্ছে আবর্তন গতিতে 1 ঘন্টায় পৃথিবী ঘোরে 15 ডিগ্রি। 5 হচ্ছে ব্যারোমিটার আবিষ্কার করেন টরিসেলি। 6 হচ্ছে সাইক্লোন, টাইফুন, টর্নেডো, হ্যারিকেন প্রভৃতি বিধ্বংসী ঝড় সৃষ্টি হয় বায়ুর গভীর নিম্নচাপের কারণে। 7 হচ্ছে একটি আগ্নেয়গিরির নাম হলো, এটা ফুজিয়ামা হবে। 8 হচ্ছে পর্বতের ওপরের দিকে সরু ছুঁচলো অংশটি হলো পর্বতশৃঙ্গ। 9 হচ্ছে অশ্বকৃতি হ্রদ নদীর বহন ও সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়। 10 হচ্ছে একটি আন্তর্জাতিক নদী হলো ব্রহ্মপুত্র। 11 হচ্ছে আর্সেনিকের প্রভাবে ব্ল্যাকফুট রোগ হয়। 12 হচ্ছে পৃথিবীর মোট জলের কত শতাংশ স্বাদু জল, এটা হচ্ছে 3%। 13 হচ্ছে ভোপালে ইউনিয়ন কার্বাইডের কারখানায় গ্যাস দুর্ঘটনা ঘটে 1984 সালে। 14 হচ্ছে রাসায়নিক সারের ব্যবহারে মাটির উর্বরতা হ্রাস পায়। 15 হচ্ছে নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম। 16 হচ্ছে পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমি হলো তৈগা। এরপর 2 থেকে এতে যেটা শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। একে আছে মেরুজ্যোতি বায়ুমণ্ডলে থার্মোস্ফিয়ার স্তরের সৃষ্টি হয়। 2 হচ্ছে মূল মধ্যরেখা থেকে পশ্চিমে গেলে সময় কমে যাবে। 3 হচ্ছে মানচিত্রে সমচাপ রেখা আঁকা হয় কালো রং দিয়ে। 4 হচ্ছে ভারতের একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হলো ছোটনাগপুর মালভূমি। 5 হচ্ছে মূল নদী থেকে যে নদী বেরিয়ে যায় তাকে শাখা নদী বলে। 6 হচ্ছে এটা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 মিনিট ফোটালে জলের বেশিরভাগ জীবাণু নষ্ট হয়ে যায়। 7 হচ্ছে অতিরিক্ত বৃক্ষচ্ছেদনের ফলে মৃত্তিকা ক্ষয় হয়। 8 হচ্ছে ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয়। এরপর বিতে এটা হচ্ছে সত্য বা মিথ্যা লেখো যে কোনো 4টি। একে আছে 21শে জুন তারিখে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়, এটা মিথ্যা হবে। 2 হচ্ছে অক্ষরেখাগুলি অর্ধবৃত্ত হয়, এটা মিথ্যা হবে। 3 হচ্ছে শুষ্ক বায়ুর তুলনায় আর্দ্র বায়ুর চাপ কম, এটা সত্য হবে। 4 হচ্ছে সমভূমির অপর নাম টেবিল ল্যান্ড, এটা মিথ্যা হবে। 5 হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদীতে খাড়ি দেখা যায়, এটা সত্য হবে। 6 হচ্ছে পলিথিনের বদলে কাগজ বা পাটের থলের ব্যবহার মাটি দূষণ প্রতিরোধ করে, এটা সত্য হবে। এরপর শীতে এটা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। একে আছে কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার মধ্যে সূর্যের চলাচলের পথকে কি বলে, এটা রবিমার্গ বলে। 2 হচ্ছে IST এর পুরো নাম কি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। 3 হচ্ছে পৃথিবীতে কয়টি বায়ুচাপ বলয় আছে, 7টি। 4 হচ্ছে একটি পলিগঠিত সমভূমির নাম লেখো, সিন্ধু গঙ্গা সমভূমি। 5 হচ্ছে দোয়াব শব্দের অর্থ কি, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল। 6 হচ্ছে ভারতের একটি জল সংকটপূর্ণ রাজ্যের নাম লেখো, রাজস্থান। 7 হচ্ছে রুড়ো অঞ্চলের রানী কাকে বলা হয়, এশিয়ান শহর কি। 8 হচ্ছে ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ কি দ্বারা বিচ্ছিন্ন, এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। এরপর 3 থেকে যেটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একে যেটা হচ্ছে জিপিএস কি, অথবা যেটা হচ্ছে বায়ু চাপ দেয় কেন, এর উত্তরগুলি হলো জিপিএস কথাটির সম্পূর্ণ অর্থ হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটি কৃত্রিম উপগ্রহ নিয়ন্ত্রিত বিশ্বব্যাপী অবস্থান নির্ণায়ক একটি বিশেষ রেডিও মাধ্যম যার দ্বারা পৃথিবী পৃষ্ঠের ওপর কোনো স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয়ের মাধ্যমে সঠিক অবস্থান নির্ণয় করা যায়। সংজ্ঞা: মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের কৌশলকে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস বলে। এরপর যেটা আছে বায়ুচাপ দেয় কেন, এর উত্তরটি হলো কঠিন, তরল বা গ্যাসীয় সব পদার্থ অণু দিয়ে তৈরি। কঠিন বা তরল পদার্থকে আমরা দেখতে পেলেও গ্যাসীয় পদার্থকে আমরা দেখতে পাই না। গ্যাসীয় পদার্থের অণুগুলো ব্রাউনীয় গতিতে আলগাভাবে বিভিন্ন দিকে ঘুরে বেড়ায় বলে পরস্পরের মধ্যে সংঘর্ষ ঘটে কোনো বস্তুর সঙ্গে। বায়ুর এই অণুগুলো যখন ধাক্কা লাগে তখন চাপ সৃষ্টি হয়, এইভাবে বায়ুর চাপ দেয়। আয়তন কমলে বায়ুর অণুগুলির মাঝে দূরত্ব
কমে ফলে ঘনত্ব বাড়ে এবং প্রতি সেকেন্ডে অণুগুলোর ধাক্কাও বাড়ে, তাই বায়ুর চাপ বেশি হয়। আবার এর বিপরীত ক্ষেত্রে নিম্ন চাপ সৃষ্টি হয়। এরপরে যেটা হচ্ছে মালভূমির সংজ্ঞা লেখো, অথবা যেটা হচ্ছে নদীর শক্তি কী কী বিষয়ের ওপর নির্ভর করে। এর উত্তরটি হলো সমুদ্রতল থেকে 300 মিটার বা তার ও কিছুটা ঊর্ধ্বে অবস্থিত খাড়া ঢালযুক্ত সুবিস্তৃত তরঙ্গায়িত বা সামান্য বন্ধুর ভূভাগ মালভূমি নামে পরিচিত। প্রসঙ্গত আকৃতিগতভাবে মালভূমি অনেকটা টেবিলের ন্যায় দেখতে হয়, একে টেবিলল্যান্ড বলে। উদাহরণ ভারতের দাক্ষিণাত্য ও ছোটনাগপুর মালভূমি, তিব্বতের পামির মালভূমি প্রভৃতি। নদীর শক্তি যে বিষয়গুলির উপর নির্ভর করে সেগুলি হলো, এক হচ্ছে ভূমির ঢাল, ভূমির ঢাল যত বেশি হয় নদীর শক্তি তত বেশি হয়। 2 হচ্ছে জলের পরিমাণ, নদীতে জলের পরিমাণ বাড়লে নদীর ক্ষয় ও বহন শক্তি বাড়ে এবং জলের পরিমাণ কমলে নদীর ক্ষয় ও বহন শক্তি কমে। 3 হচ্ছে গতিবেগ, নদীর নিম্ন ক্ষয় করার শক্তি ও বহন ক্ষমতা জলের গতিবেগের ওপরও নির্ভর করে। 4 হচ্ছে ক্ষয়িত পদার্থের আকার, নদীবাহিত বস্তুগুলি যদি আকৃতিতে ছোট, হালকা এবং পরিমাণে কম হয় তবে নদীর বহন ক্ষমতা বৃদ্ধি পায়। 5 হচ্ছে শিলার প্রকৃতি, নদীর তলদেশে শিলার প্রকৃতি নদীর ক্ষমতাকে প্রভাবিত করে। এরপরে 3 যেটা হচ্ছে চেরনোবিল দুর্ঘটনা কাকে বলে, অথবা জল দূষণের ফলে হয় এমন 2টি রোগের নাম লেখো। জল দূষণের ফলে এমন 2টি রোগের নাম হলো কলেরা ও আমাশয়। আর চেরনোবিল দুর্ঘটনা কাকে বলে, এর উত্তরটি হলো 1986 খ্রিস্টাব্দে 26শে এপ্রিল পূর্বতন সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনের চেরনোবিল শহরে মনুষ্যসৃষ্ট একটি বিপর্যয় হলো চেরনোবিল দুর্ঘটনা। ওই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম অক্সাইড ব্যবহার করা হতো। ওই বিদ্যুৎ কেন্দ্রের 4 নম্বর রিঅ্যাক্টরে একটি ভয়াবহ পারমাণবিক বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে তেজস্ক্রিয় পদার্থ অতি দ্রুত বায়ু, মাটি, জলের মাধ্যমে ইউরোপ ও এশিয়া মহাদেশে ছড়িয়ে পড়ে। প্রায় 30 থেকে 35 জন লোক বিস্ফোরণে প্রাণ হারান, প্রায় 3,40,000 লোক আক্রান্ত হন, অগণিত জীবজন্তু ও পশুপাখি মৃত্যু হয়। বহু অজানা ভাইরাস গঠিত রোগ আজও ওই অঞ্চলে মানুষের সুস্থ জীবনে অস্বস্তিকে বিপন্ন করে তুলেছে। আজও আধুনিক মানব ইতিহাসে চেরনোবিল দুর্ঘটনা নামে বেদনাদায়ক স্মৃতি হিসেবে স্মরণীয় হয়ে আছে। এরপরে 4 যেটা আছে চ্যাথাম ও রিডিং শহর বিখ্যাত কেন, অথবা যেটা হচ্ছে পোল্ডার ভূমি কাকে বলে। চ্যাথাম শহর বিখ্যাত কারণ হচ্ছে জাহাজ মেরামতি হয় এখানে, এবং রিডিং শহরটি হচ্ছে এটি তথ্য প্রযুক্তি ও বিস্কুট শিল্পের জন্য বিখ্যাত। নেদারল্যান্ড কথার অর্থ নিচু ভূমি। অগভীর সমুদ্রগর্ভ বা জলাভূমি থেকে উদ্ধার করা ভূমিকে পোল্ডার ভূমি বলে। নেদারল্যান্ডের উত্তর পশ্চিম দিকে জুইডাজি উপসাগরের অগভীর অংশে কংক্রিটের বাঁধ দিয়ে সমুদ্রের জল অপসারণ করে যে বিস্তীর্ণ নিম্ন সমভূমি উদ্ধার করা হয়েছে তাকেই নেদারল্যান্ডের ডাচ ভাষায় পোল্ডারল্যান্ড বা পোল্ডার ভূমি বলে। এরপর 4 যেটা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 1 যেটা আছে অধিবর্ষ বলতে কী বোঝো, কোনো বছর অধিবর্ষ কি না তা কীভাবে নির্ধারণ করবে। এর উত্তরটি হলো ইংরেজি ক্যালেন্ডার অনুসারে যে বছরে ফেব্রুয়ারি মাসে 28 দিনের সঙ্গে 1 দিন যোগ করে বছরটিকে 366 দিনে করা হয় সেই বছরটিকে অধিবর্ষ বলা হয়। মিশরীয়রা প্রথম এই অধিবর্ষের হিসাব আবিষ্কার করেন। নির্ণয় পদ্ধতি, উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, কিন্তু আমরা হিসাবের সুবিধার জন্য 365 দিনে 1 বছর ধরি। এর ফলে প্রতি বছর 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 6 ঘন্টা সময় অতিরিক্ত থেকে যায়। তাই প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে 1 দিন বাড়িয়ে বাড়তি সময়ের সমতা বজায় রাখা হয় এবং বছরটিকে 366 দিনের করা হয়। তবে 4 বছর অন্তর 1 দিন বাড়িয়েও সমস্যার সমাধান করা যায়নি, কারণ 4 বছরে 44 মিনিট 56 সেকেন্ড অতিরিক্ত সময় ধরা হয়েছে। এই সমস্যা সমাধানের জন্য শতাব্দীর বছরগুলির মধ্যে 400 দ্বারা বিভাজ্য বছরগুলিকে অধিবর্ষ ধরা হয়, যেমন 1600, 2000 প্রভৃতি খ্রিস্টাব্দে অধিবর্ষ ছিল, কিন্তু 1800, 1900 খ্রিস্টাব্দে অধিবর্ষ ছিল না। এরপরে 2 দিকে যেটা আছে কৃষিকাজ এবং নগরায়ন থেকে কিভাবে মাটি দূষণ হয় লেখো। এর উত্তরটি হলো
কৃষিকাজ দিক থেকে দূষণ উৎস অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার, জনসংখ্যা বৃদ্ধি খাদ্যের চাহিদা বৃদ্ধি করেছে, অতিরিক্ত খাদ্যের যোগান দিতে ফসল উৎপাদন বৃদ্ধি করার জন্য অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে, ফলে মাটিতে বসবাসকারী বিভিন্ন উপকারী অণুজীব ও কেঁচোর মৃত্যু হচ্ছে, এতে মাটিতে জৈব পদার্থ কমে যাচ্ছে ও মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে, মাটি দূষিত হচ্ছে। শুধু তাই নয়, এতে উৎপাদিত ফসলের খাদ্যগুণ নষ্ট হচ্ছে। এছাড়া একই শস্যে বহুবার চাষ ও মাটির উর্বরতা কমায়। নগরায়ন থেকে দূষণ উৎস নতুন নগর পত্তন, গ্রাম থেকে শহরে রূপান্তরকরণ প্রক্রিয়া, অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে বাসস্থানের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, ফলে অরণ্য ধ্বংস করে বসতি তৈরি হচ্ছে, এর ফলে মাটি ক্ষয় ও মাটি দূষণ দুইই ঘটছে। আবার গ্রামগুলি আধুনিকীকরণের দ্বারা শহরে পরিণত হচ্ছে, যার ফলেও বৃক্ষচ্ছেদন, কৃষিজমি হ্রাস প্রভৃতি কারণে মাটি ক্ষয় ও দূষণ হচ্ছে। এরপরে তিনে যেটা আছে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে তিনটি পার্থক্য লেখো। এর উত্তরটি হলো বায়ুর উচ্চচাপ নিম্নচাপ। বিষয় একে যেটা হচ্ছে সংজ্ঞা, বায়ু সংকুচিত হলে বায়ুর ঘনত্ব বেশি হয়, বায়ুর ওজন বাড়ে, ফলে বায়ু ভূপৃষ্ঠের উপর বেশি চাপ দেয়, একে বায়ু উচ্চচাপ বলে। বায়ু ঘনত্ব কম হলে বায়ু হালকা হয়, ফলে বায়ুর চাপ কম হয়, একে বায়ু নিম্নচাপ বলে। দুই উষ্ণতা, বায়ু উষ্ণতা হ্রাস পেলে সংকুচিত হয় ও উচ্চচাপ সৃষ্টি হয়, বায়ু উষ্ণতা বৃদ্ধি পেলে প্রসারিত হয় ও নিম্নচাপ সৃষ্টি হয়। তিন এটা হচ্ছে জলীয় বাষ্প, বায়ুতে জলীয় বাষ্প কম হলে উচ্চচাপ সৃষ্টি হয়, বায়ুতে জলীয় বাষ্পযুক্ত হলে নিম্নচাপ সৃষ্টি হয়। চার এটা হচ্ছে বায়ুচাপের মাত্রা, বায়ুচাপের মাত্রা 1013 মিলিবার বা তার বেশি হলে উচ্চচাপ হয়, বায়ুচাপের মাত্রা 986 মিলিবার বা তার কম হলে নিম্নচাপ হয়। এরপরে চারিটা আছে নদী অববাহিকা ও ধারণ অববাহিকা কাকে বলে। এর উত্তরটি হলো নদী অববাহিকা প্রধান বা মূল নদীর গতিপথে পার্শ্ববর্তী অঞ্চল থেকে বহু উপনদী এসে প্রধান নদীতে মেশে এবং প্রধান নদী থেকে শাখা নদী নির্গত হয়ে একটি নদী গোষ্ঠীর সৃষ্টি করে। প্রধান নদী তার উপনদী ও শাখা নদী সহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেই বিস্তীর্ণ ভূমিভাগকে একটি কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে তা ফানেল বা সরার আকৃতি বিশিষ্ট অঞ্চলকে নির্দেশ করে। ওই নিম্নভূমি অঞ্চলটিকে ওই প্রধান নদীটি নদী অববাহিকা বলে। এরপর যেটা হচ্ছে ধারণ অববাহিকা সংজ্ঞা, উচ্চ গতি বা পার্বত্য প্রবাহের নদী সৃষ্টির প্রাথমিক পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা দিয়ে গঠিত হয় একটি মূল বা প্রধান নদী। পার্বত্য অঞ্চলে এইরূপ একটি মূল নদী এবং তার উপনদী ও শাখা নদী বিধৌত অঞ্চলকে ওই নদীর ধারণ অববাহিকা বলে। এরপর পাঁচে যেটা আছে লন্ডন অববাহিকা ঘনবসতিপূর্ণ কেন। এর উত্তরটি হলো ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডন অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়ার কারণগুলি হলো, এক হচ্ছে লন্ডন একটি অবনত প্রায় সমতল ভূমি হওয়ায় এখানে বসতি নির্মাণে উপযুক্ত পরিবেশ যথেষ্ট রয়েছে। দুই হচ্ছে লন্ডনের টেমস ও কেনেট নদী অববাহিকা অত্যন্ত উর্বর পলিসমৃদ্ধ হওয়ায় এখানে উর্বর মৃত্তিকাকে কেন্দ্র করে প্রচুর খাদ্যশস্য ও সবজি উৎপাদিত হয়, ফলে খাদ্য সংস্থানের কারণে অঞ্চলটি ঘনবসতিপূর্ণ। তিন হচ্ছে লন্ডন শহরটি নদীপথ, রেলপথ ও সড়কপথের দ্বারা দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে উন্নত পরিবহন ব্যবস্থা দ্বারা সংযুক্ত। চার হচ্ছে লন্ডন লৌহ ইস্পাত শিল্প, বিমানপথ শিল্প, মুদ্রণ শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্পের পীঠস্থান হয়। কর্মসংস্থানের সুবাদে এখানে প্রচুর মানুষ এসে বসবাস করে। পাঁচ হচ্ছে সর্বোপরি লন্ডন একটি পুনঃরপ্তানি বন্দর হয়, বাণিজ্যিক স্বার্থে দেশে বিদেশে বহু মানুষ এখানে ভিড় করে লন্ডনকে ঘন বসতিপূর্ণ শহরে পরিণত করেছে। এরপর ছয় যেটা আছে ইউরোপের তুন্দ্রা এবং সরলবর্গীয় অরণ্যের দুটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো। এর উত্তরটি হলো তুন্দ্রা উদ্ভিদ অঞ্চলের বৈশিষ্ট্য, এক হচ্ছে সমগ্র অঞ্চল বছরের বেশিরভাগ সময় বরফাবৃত থাকে, তাই কোনো উদ্ভিদ জন্মাতে পারে না। দুই হচ্ছে এখানকার শৈবাল জাতীয় উদ্ভিদগুলি গড় উচ্চতা 5 থেকে 8 সেমির মধ্যে। এরপর যেটা সরলবর্গীয় তৈগা বনভূমি বৈশিষ্ট্য, তুষারপাতের আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য গাছগুলি পাতা সূচল হয়, গাছগুলি শঙ্কু বা মোচাকৃতি। এরপর পাঁচের কাছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো তিনটি। একে আছে উদাহরণ সহযোগে মালভূমির শ্রেণীবিভাগ করো এবং বিবরণ দাও। এর উত্তরটি হলো পৃথিবীর প্রধান
চার প্রকার মালভূমি হলো, একে হচ্ছে পর্বতবেষ্টিত মালভূমি, দুই হচ্ছে লাভা মালভূমি, তিন হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি, চার হচ্ছে মহাদেশীয় মালভূমি। একে যেটা হচ্ছে পর্বতবেষ্টিত মালভূমি সংজ্ঞা, যে সকল মালভূমি প্রায় চারিদিকে পর্বত দ্বারা বেষ্টিত হয়ে সৃষ্টি হয় তাকে পর্বতবেষ্টিত মালভূমি বলে। সৃষ্টির কারণ পাত সঞ্চালনের ফলে বা গিরিজনীয় আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় পর্বতের মধ্যবর্তী নিচু অসমতল ভূমি প্রবল পার্শ্বচাপে উঁচু হয়ে পর্বতবেষ্টিত মালভূমি সৃষ্টি হয়। বৈশিষ্ট্য, ভঙ্গিল পার্বত্য অঞ্চলে এই মালভূমি দেখা যায়। দুই হচ্ছে এগুলি অধিক উচ্চতা বিশিষ্ট হয়। তিন হচ্ছে মালভূমিগুলি পাললিক শিলায় গঠিত হয় এবং এতে জীবাশ্ম থাকতে পারে। চারি হচ্ছে চারিদিক পর্বতবেষ্টিত হয়, এখানকার পরিবেশ শুষ্ক প্রকৃতির। উদাহরণ তিব্বত মালভূমি, পামের মালভূমি প্রভৃতি। এরপরে দুই যেটা আছে লাভা মালভূমি সংজ্ঞা, ভূপৃষ্ঠের ক্রমাগত লাভা সঞ্চয়ের ফলে যে মালভূমি সৃষ্টি হয় তাকে লাভা মালভূমি বলে। সৃষ্টির কারণ ভূত্বকের কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে ভূগর্ভে উত্তপ্ত ম্যাগমা ধীরে ধীরে বিদার অগ্নুৎপাতের মাধ্যমে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে লাভারূপে শীতল ও কঠিন হয়ে সঞ্চিত হয়। এভাবে ক্রমাগত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাভা সঞ্চিত হয়ে উঁচু মালভূমি সৃষ্টি হয়। বৈশিষ্ট্য, সাধারণত মহাদেশের অভ্যন্তরে এই মালভূমি দেখা যায়। এই মালভূমি প্রধানত ব্যাসল্ট শিলায় গঠিত হয়। পর্যায়ক্রমে লাভা নিঃসরণের ফলে এই মালভূমিতে সিঁড়ি মতো ভূমিরূপ সৃষ্টি হয়। চার হচ্ছে মালভূমির মাটি সাধারণত কালো রঙের হয়। পাঁচ হচ্ছে এই মালভূমির উপরিতল চ্যাপ্টা হয়। উদাহরণ হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি, কলম্বিয়া মালভূমি, ইথিওপিয়া মালভূমি প্রভৃতি। এরপরে তিনটা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি সংজ্ঞা, কোনো বিস্তীর্ণ মালভূমি অঞ্চল কতগুলি নদী উপত্যকা দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্ন হলে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। সৃষ্টির কারণ কোনো উচ্চ মালভূমি কঠিন ও কোমল শিলায় গঠিত হলে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন আবহাওয়া বিকার, নদী, বায়ু প্রভৃতি দ্বারা কোমল শিলা অধিক ক্ষয়প্রাপ্ত হয় এবং কঠিন শিলায় গঠিত অংশগুলি উঁচু হয়ে অবস্থান করে। পরবর্তীকালে ক্ষয়প্রাপ্ত নিচু কোমল শিলার ওপর নদী বিন্যাস গড়ে ওঠে এবং সমগ্র মালভূমিটি নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে ব্যবচ্ছিন্ন মালভূমিতে পরিণত হয়। বৈশিষ্ট্য, মালভূমিগুলি প্রাচীন শিলা দ্বারা গঠিত ও খনিজ সমৃদ্ধ হয়। দুই হচ্ছে কঠিন শিলা গঠিত অংশগুলি উচ্চতা প্রায় সমান হয়। তিন হচ্ছে মালভূমির উচ্চতা ক্রম হ্রাসমান। চার হচ্ছে এই মালভূমির মাঝে মাঝে ছোট ছোট গম্বুজাকৃতি পাহাড় দেখা যায়। উদাহরণ ছোটনাগপুর মালভূমি, মালনাদ মালভূমি প্রভৃতি। এরপর চারিটা আছে মহাদেশীয় মালভূমি সংজ্ঞা, বিস্তীর্ণ মহাদেশীয় অংশ জুড়ে প্রাচীন শিলায় গঠিত মালভূমিকে মহাদেশীয় মালভূমি বলে। সৃষ্টির কারণ পাত সংস্থান তত্ত্ব অনুসারে পাত সঞ্চালনের ফলে পৃথিবীর প্রাচীন ভূখণ্ড ফেটে গিয়ে বিচ্ছিন্ন হয়ে মহাদেশীয় মালভূমি গঠিত হয়। বৈশিষ্ট্য, মহাদেশীয় মালভূমি প্রাচীন ভূখণ্ডের অংশ, এগুলি প্রাচীন শিলায় গঠিত, তাই একে সিল্ট মালভূমিও বলা হয়। তিনটা হচ্ছে এই প্রাচীন শিলা অত্যন্ত কঠিন ও সহজে ক্ষয় হয় না। চার হচ্ছে মালভূমি পৃষ্ঠদেশ বা উপরিতল তরঙ্গায়িত। পাঁচ হচ্ছে এগুলি খনিজ সম্পদে সমৃদ্ধ। উদাহরণ গন্ডোয়ানাল্যান্ড বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয়েছে দাক্ষিণাত্য মালভূমি, আরবিয়া মালভূমি, আফ্রিকা মালভূমি, ব্রাজিল মালভূমি ও পশ্চিম অস্ট্রেলীয় মালভূমি। অন্যান্য মহাদেশীয় মালভূমির মধ্যে রয়েছে কানাডিয়ান সিল্ট, সাইবেরিয়ান মালভূমি, বাল্টিক মালভূমি প্রভৃতি। এরপরে পাঁচের দাগে দুয়ে যেটা আছে নদীর উচ্চ, মধ্য এবং নিম্ন গতিতে সৃষ্ট ভূমিরূপগুলি ছবিসহ আলোচনা করো। একটি করে ভূমিরূপ। এর উত্তরটি হলো নদীর উচ্চগতির ফলে সৃষ্ট ভূমিরূপ হলো আই ও ভি আকৃতি উপত্যকা। পার্বত্য প্রবাহে নদী প্রবল বেগে প্রবাহিত হয় বলে নিম্নক্ষয় খুব বেশি কিন্তু পার্শ্বক্ষয় খুব কম হয়, ফলে এই অংশে সংকীর্ণ ও গভীর আকৃতি উপত্যকা গঠিত হয়। পরবর্তীকালে জলপ্রবাহ, ধস প্রভৃতি কারণে আই আকৃতি উপত্যকা ক্ষয়প্রাপ্ত হয়ে ভি আকৃতি উপত্যকা সৃষ্টি করে। এরপরে নদীর মধ্যগতির ফলে সৃষ্ট ভূমিরূপ হলো বালুচর বা নদী দ্বীপ। সমভূমি প্রবাহে নদীর শক্তি কমে যাওয়ায় গতিপথে কোনো বাধা পেলে তা এড়িয়ে চলার জন্য নদী আঁকাবাঁকা পথে অগ্রসর হয়। সমভূমি অঞ্চলে নদীর বাঁক ঘোরবার সময় তার বিপরীত দিকে পলি সঞ্চয়ের ফলে ওই স্থান উঁচু হয়ে বালুচরের সৃষ্টি করে। এছাড়াও নদীর মাঝে মাঝে নুড়ি, কাঁকর, কাদা, পলি জমেও নদী কোথাও কোথাও দ্বীপের সৃষ্টি করে, যেমন ব্রহ্মপুত্র নদীর মাজুলি দ্বীপ ভারতের বৃহত্তম একটি নদীচর। নদীর নিম্নগতির ফলে সৃষ্ট ভূমিরূপ হলো প্লাবনভূমি। সমভূমি অঞ্চলে জলস্রোত কমে যাওয়ার দরুন নদী তার তলদেশে নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি সঞ্চয় করে নিজের গভীরতা কমিয়ে দেয়। তাই বর্ষাকালে নদীর জলের মাত্রা বৃদ্ধি পেয়ে দুকূল প্লাবিত করে দুধারে নদী প্রচুর পরিমাণে পলি, কাঁকর, বালি সঞ্চয় করে যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে প্লাবনভূমি বলে। যেমন গঙ্গা, নীল, ইয়াংসি নদীর নিম্ন অববাহিকায় প্লাবনভূমি রয়েছে। প্লাবনভূমিতে স্বাভাবিক বাঁধ, অশ্বকৃতি হ্রদ, জলাভূমি প্রভৃতি দেখা যায়। এরপরে তিনে থেকে যেটা আছে কীভাবে জল দূষণ ঘটে, এই দূষণ প্রতিরোধের উপায়গুলি কি কি? এর উত্তরটি হলো
জল দূষণের কারণ, জল দূষণের উৎস তথা জল দূষণের কারণগুলি হলো, এক হচ্ছে গৃহস্থালী বর্জ্য পদার্থ। গ্রাম বা শহরে গৃহস্থালী বিভিন্ন বর্জ্য পদার্থ যেমন দৈনন্দিন রান্না করা খাবারের পরিত্যক্ত অংশ, আনাজের খোসা, দূষিত বস্তু, শৌচাগারের মলমূত্র, সাবান, ফিনাইল, ডিটারজেন্ট প্রভৃতি নিকাশি নালার দ্বারা নদী, জলাশয়, ভূগর্ভে ভৌমজল প্রভৃতিকে দূষিত করে। এছাড়া হাসপাতাল, বড় বাজার, খাটাল থেকে নির্গত নোংরা জল ও দ্রব্য জল দূষণ ঘটায়। দুই হচ্ছে কৃষিজ সার কীটনাশক সমূহ। কৃষিক্ষেত্রে ব্যবহৃত নানান জৈব রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক, ঔষধপত্র বৃষ্টি জলের সঙ্গে মিশে নদী, জলাশয়, ভূগর্ভস্থ জল বা সমুদ্রের জল দূষণ ঘটায়। তিন হচ্ছে কলকারখানায় বর্জ্য পদার্থ। শহরে বিভিন্ন শিল্পকেন্দ্র বা কলকারখানা থেকে নির্গত রাসায়নিক আবর্জনা যেমন অ্যামোনিয়া, ক্লোরিন, ফেনল, সায়ানাইড এবং বিভিন্ন ধাতু যেমন জিঙ্ক, তামা, পারদ, সীসা, ক্রোমিয়াম ইত্যাদি নালা নর্দমার মাধ্যমে নদী ও সমুদ্রে পড়ে জল দূষণে সাহায্য করে। এরপর যেটা হচ্ছে জল দূষণের নিয়ন্ত্রণ বা প্রতিরোধের উপায়। একে হচ্ছে আবর্জনা নিক্ষেপ বন্ধ করা। পুকুর, নদী, হ্রদ, খাল, বিল বা অন্যান্য জলাশয়ে নোংরা আবর্জনা নিক্ষেপ বন্ধ করতে হবে। দুই হচ্ছে ডিটারজেন্টের ব্যবহার বন্ধ করা। কোনো পুকুর বা জলাশয়ে ডিটারজেন্ট দিয়ে কাপড় কাচা বন্ধ করা দরকার। তিন হচ্ছে অতিরিক্ত কীটনাশকের প্রয়োগ কমানো। কৃষিক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক প্রয়োগ রোধ করতে হবে। পাশাপাশি সেই কীটনাশক মিশ্রিত জল যাতে কোনো জলাশয় না মেশে সেদিকেও নজর দিতে হবে। চার হচ্ছে জলাশয় ভরাট না করা। কোনো নোংরা আবর্জনা দিয়ে পুকুর বা জলাশয় ভরাট করা চলবে না। চারে হচ্ছে পোল্ডার ভূমি অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও অর্থনৈতিক পরিবেশের বিবরণ দাও। এর উত্তরটি হলো, পোল্ডার ভূমি অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ভূমিকা। পোল্ডার ভূমি কথাটির অর্থ হলো অগভীর সমুদ্রগর্ভ থেকে উদ্ধার করা নিচু জমি। নেদারল্যান্ডে জুইডারজি উপসাগর সংলগ্ন অঞ্চলে 3 ডিগ্রি 2 মিনিট পূর্ব থেকে 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং 51 ডিগ্রি 3 মিনিট উত্তর থেকে 54 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে প্রায় 11,300 বর্গ কিমি স্থান জুড়ে বিস্তীর্ণ নিম্ন সমতল ভূমি পোল্ডার ভূমি অবস্থান করেছে। ভূপ্রকৃতি পোল্ডার ভূমি হলো সমুদ্র থেকে উদ্ধার করা নিম্ন সমতল ভূমি, প্রধানত আইসেল, মাস এবং রাইন নদীর মধ্যবর্তী বদ্বীপের নিচু অংশে পোল্ডার ভূমি গড়ে উঠেছে। এই ভূমির কোনো অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে 10 ফুটের ও নিচে অবস্থিত। ভূমির ব্যবহার অনুসারে এই অঞ্চলকে 3 ভাগে ভাগ করা হয়, যথা এক হচ্ছে উত্তর ও উত্তর পূর্বে গ্রোনিংয়েন, 2 হচ্ছে ফ্রিজল্যান্ড ও ওভারিসেল, 3 হচ্ছে পশ্চিম ও মধ্যভাগে নর্থ হল্যান্ড ও ডটরেস্টট এবং দক্ষিণে জুইট হল্যান্ড। বৈশিষ্ট্য: সামগ্রিকভাবে পোল্ডারল্যান্ড সমুদ্র থেকে গড়ে 7 থেকে 10 ফুট নিচে অবস্থিত এবং একটি নিম্ন সমতল ভূমি। এখানকার নিম্ন সমতল ভূমিতে অসংখ্য বিল, বালিয়াড়ি, কর্দমাক্ত জলাভূমি ও উপহ্রদ দেখা যায়। 3 হচ্ছে সমভূমির প্রান্তিক অংশগুলিতে মানুষের তৈরি কৃত্রিম বাঁধ রয়েছে, যেগুলি চক্রবাঁধ নামে পরিচিত। এরপর নদ-নদী। পোল্ডারল্যান্ডে 3টি নদীর ভূমিকা গুরুত্বপূর্ণ, যথা রাইন, মাস ও আইসেল নদী। এদের মধ্যে রাইন হলো পোল্ডার ভূমির সর্বপ্রধান নদী। নদীটি পোল্ডারল্যান্ড হয়ে উত্তর সাগরে মিশেছে। আবার মাস নদীটি রাইন নদীতে মিশেছে। আইসেল নদীটি আইসেল হ্রদে পতিত হয়েছে। এরপরে আছে মৃত্তিকা। পোল্ডার ভূমি অঞ্চলটি যেহেতু সমুদ্রগর্ভ থেকে উদ্ধার করে গড়ে তোলা হয়েছে, তাই এখানকার বেশিরভাগ অংশ জুড়ে হালকা বালি, ভারী কাদা ও পলি মাটির প্রাধান্য পরিলক্ষিত হয়। এই অঞ্চলে মাটি প্রথমে লবণাক্ত থাকলেও পরে বৃষ্টির জলে ধুয়ে চা ও পশুখাদ্য উপযোগী হয়ে পড়ে। এরপর চারিটা হচ্ছে জলবায়ু। পোল্ডারল্যান্ড সামুদ্রিক পরিবেশে গড়ে ওঠায় এখানে জলবায়ুতে সামুদ্রিক আর্দ্রতা ও সমভাবাপন্ন লক্ষ্য করা যায়। পোল্ডারল্যান্ডের জলবায়ুটি প্রকৃতিগত দিক থেকে শীতল নাতিশীতোষ্ণ পশ্চিম উপকূলীয় সামুদ্রিক জলবায়ু ও ব্রিটিশ দ্বীপপুঞ্জীয় জলবায়ু অন্তর্গত। এরপর 5টি আছে স্বাভাবিক উদ্ভিদ। পোল্ডারল্যান্ড স্বাভাবিক উদ্ভিদের ক্ষেত্রে খুব একটা সমৃদ্ধশালী অঞ্চল নয়। এখানকার লবণাক্ত অনুর্বর ভূমিভাগের জন্য স্বাভাবিক উদ্ভিদের প্রাধান্য খুবই কম। এরপরে পোল্ডার ভূমির অর্থনৈতিক পরিবেশ। এক হচ্ছে কৃষিকাজ। নতুন পোল্ডার ভূমির লবণাক্ততা কমানোর জন্য হে, ক্লেভার প্রভৃতি ঘাসের চাষ করা হয়। আর পুরনো লবণমুক্ত জমিতে গম, ওট, জব, রাই, আলু প্রভৃতি চাষ করা হয়। এছাড়া বিস্তীর্ণ জমিতে নানা রঙের টিউলিপ, কসমস, গ্যাডিওলি প্রভৃতি ফুলের চাষ করা হয়। এখানে মূলত মিশ্র কৃষি পদ্ধতিতে চাষ করা হলেও শীতল ও কম আলোযুক্ত স্থানে গ্রিনহাউস সবজি চাষ করা হয়। 2 হচ্ছে খনিজ সম্পদ। পোল্ডার ভূমিতে খনিজ সম্পদের বিশেষ অভাব রয়েছে। এখানকার প্রধান খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস,
গ্রোনিয়ান অঞ্চলে প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, তবে দ্য হেগ শহরের নিকটবর্তী অঞ্চলে সামান্য খনিজ তেল পাওয়া যায়। 3 হচ্ছে পশুপালন, এখানকার তৃণভূমিতে প্রচুর পশুপালন হয়ে থাকে, গরু, শূকর, ভেড়া, ঘোড়া, হাঁস, মুরগি প্রভৃতি প্রতিপালন করা হয়। এরপর 4 এটা হচ্ছে পরিবহন, পোল্ডার ভূমিতে চক্রখালগুলি জলপথ পরিবহনের প্রধান মাধ্যম। এই অঞ্চলে সড়ক ও রেলপথ যোগাযোগ ব্যবস্থাও উন্নত। এখানকার গুরুত্বপূর্ণ শহরগুলিতে আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে উঠেছে। শিল্প এখানকার আমস্টারডাম, রটারডাম, দ্য হেগ, গ্রোনিয়েন, হার্লেম, লেভেন, ইজমুইডেন, ফ্লাসিং প্রভৃতি শহরে লৌহ ইস্পাত, পেট্রোরাসায়নিক, জাহাজ নির্মাণ, ডেয়ারি, খাদ্য প্রক্রিয়াকরণ, কাগজ, চামড়া, প্রসাধনী প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। হিরে কাটা ও পালিশ করার জন্য আমস্টারডাম পৃথিবী বিখ্যাত। এবার 6 আছে জনবসতি, কৃষি, শিল্প ও পরিবহন ব্যবস্থার উন্নতির কারণে পোল্ডার ভূমির জনবসতি খুব ঘন। এখানে বেশ কিছু জনবহুল শহর গড়ে উঠেছে, যেমন নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম, রটারডাম, দ্য হেগ, গ্রোনিয়েন, হার্লেম প্রভৃতি। এরপরে 5 এটা আছে রূঢ় শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে? এই শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো ইউরোপের প্রায় মাঝখানে উত্তর সাগর ও বাল্টিক সাগরের তীরবর্তী স্থানে জার্মানি অবস্থিত। আধুনিক শিল্পোন্নত জার্মানির রূঢ় শিল্পাঞ্চলকেই রূঢ় অঞ্চল বলা হয়। জার্মানির রাইন ও রূঢ় নদীর সংযোগস্থলে অবস্থিত রূঢ় শিল্পাঞ্চলে স্থানীয় উৎকৃষ্ট মানের কয়লাকে কেন্দ্র করে নানাবিধ শিল্পের বিকাশ ঘটেছে। ভারতের গঙ্গা নদী অববাহিকার উত্তর তীরে অবস্থিত হুগলি শিল্পাঞ্চল ব্রিটিশ যুক্তরাষ্ট্রে স্টেমস নদীর তীরে যেমন লন্ডন শিল্পাঞ্চলটি গড়ে উঠেছে, ঠিক তেমনই প্রধানত রূঢ় নদীর অববাহিকায় এই শিল্পাঞ্চলটি গড়ে ওঠা একে রূঢ় শিল্পাঞ্চল বলে। এটি সমগ্র ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ ও বৃহৎ শিল্পাঞ্চল। জার্মানির রূঢ় শিল্পাঞ্চল শুধুমাত্র ইউরোপ মহাদেশের নয়, সমগ্র পৃথিবী অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল। এখানে নানাবিধ শিল্প এবং তার সহযোগী বিভিন্ন প্রকার শিল্পের বিকাশ ঘটার অনুকূল কারণগুলি হলো, এক হচ্ছে স্থানীয় উৎকৃষ্ট মানের কয়লা। রূঢ় অঞ্চলে ভূত্বকের কাছাকাছি প্রায় উপরিভাগে উচ্চমানের আন্থ্রাসাইট ও বিটুমিনাস কয়লা পাওয়া যায়। ওই কয়লা অল্প খরচে উত্তোলন করে লৌহ ইস্পাত শিল্পের কোক ও জ্বালানির হিসেবে ব্যবহার করা হয়। 2 হচ্ছে উন্নত পরিবহন ব্যবস্থা, সমগ্র অঞ্চলটি জলপথ, সড়কপথ, রেলপথ ও বিমানপথের মাধ্যমে ইউরোপ সহ সমগ্র বিশ্বের সঙ্গে যুক্ত আছে। রাইন নদী ও বিভিন্ন খালের মাধ্যমে উত্তর সাগর তথা আটলান্টিক মহাসাগর সঙ্গে রূঢ় অঞ্চলে সরাসরি সংযোগ আছে। 3 হচ্ছে আকরিক লৌহের প্রাচুর্য, রূঢ় অঞ্চলে আকরিক লৌহ এর অভাব আছে, কিন্তু এখানকার শিল্পে প্রয়োজনীয় লৌহ আকরিক প্রতিবেশী দেশ থেকে জলপথে সুলভে আমদানি করা হয়। 4 হচ্ছে পর্যাপ্ত জল সরবরাহ, রূঢ় শিল্পাঞ্চলে প্রয়োজনীয় জল রাইন, রূঢ়, লিপে, উপার, এমসার নদী থেকে পাওয়া যায়। 5 হচ্ছে মূলধনের প্রাচুর্য, জার্মানির ধনী বণিক সম্প্রদায়, বীমা কোম্পানি ও ব্যাংকগুলি পর্যাপ্ত মূলধন বিনিয়োগ করে। এরপর 6 থেকে যেটা আছে নিম্নলিখিত পৃথিবীর রেখা মানচিত্রে উপযুক্ত নাম ও সংকেত সহ চিহ্নিত করো। 1 আছে লন্ডন, 2 হচ্ছে আল্পস পর্বতমালা, 3 হচ্ছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি, 4 হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদী, 5 হচ্ছে লোহিত সাগর। এগুলি তোমাদের আমি একটি ম্যাপ পয়েন্টিং করে কমিউনিটিতে পোস্ট করে দেবো, তোমরা গিয়ে একটু দেখে নেবে। তাহলে আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী ভূগোল বিষয়ে যে 6 দাগে জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।